ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম 1941 সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 4 বার আসলে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। তৎকালীন পাকিস্তানেও এই দলটি 2 বার নিষিদ্ধ হয়েছে। এই যে আসলে ধর্মভিত্তিক এক ধরনের রাজনীতি করবার সুযোগ আসলে এরা বাংলাদেশে তৈরি করেছিল, সেই সুযোগ থেকে দীর্ঘ সময় পেরিয়ে এসে আসলে আজকে আমরা শোকের মাসে দাঁড়িয়ে আছি। প্রথম দিনটিতে আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছি। এই উদ্যোগ আসলে আমরা আরো অনেক আগে নিতে পারতাম কিনা, সেই সুযোগ তো নিশ্চয়ই আমাদের ছিল। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের মাসব্যাপী শোক আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা এবং শহীদ হওয়ার ঘটনার আজকে থেকে শোকের মাস, সারা জাতি এই শোক পালন করবে। যেহেতু এই শোকের মাসের প্রথম দিনেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণাটি দেওয়া হয়েছে, এটিও একটা ঐতিহাসিক ঘোষণা। 1972 সালে যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসলেন জাতির পিতা হিসাবে এবং দেশকে আবার যুদ্ধ বিধ্বস্ত দেশকে নূতন করে তিনি যখন পুনর্বাসন এবং পুনর্গঠনের দায়িত্ব নিলেন, তখনই কিন্তু আমাদের সংবিধানে এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে জামাত ইসলাম ছিল, কারণ জামাত ইসলাম আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগিতা করেছে। তাদের রাজাকার আল বদর আল শামস, তারা এদেশে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এদেশে অগ্নিসংযোগ করেছে, গণহত্যা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। তাই এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল ওই মুহূর্তে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জাতির জনককে হত্যা করার পর যখন আবার নূতন করে দেশকে পাকিস্তানি কায়দায়, পাকিস্তানি ভাবধারায় যারা ক্ষমতা গ্রহণ করেছিলেন, জেনারেল জিয়া এবং মোশতাক অন্যান্যরা, পরবর্তীতে তারাই কিন্তু এই জামাতকে আবার পুনর্বাসিত করলো। সে আইন পরিবর্তন করে জামাতকে রাজনীতি করার সুযোগ দিল। শুধু সেখানেই শেষ না, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরকে বিচার কিন্তু শুরু হয়েছিল জাতির জনকের নির্দেশে। জাতির জনকের হত্যার পর জিয়াউর রহমান সাহেব এবং অন্যান্যরা যারা এসছেন ক্ষমতায়, তারা এই যুদ্ধ অপরাধীদেরকে ছেড়ে দিলেন কারাগার থেকে এবং যুদ্ধ অপরাধের বিচারটাও বন্ধ করে দিলেন। এরপর থেকে জামাত কিন্তু ধীরে ধীরে আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়ে তারা নূতন করে এই বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেল। তবে তারা যদিও রাজনীতি করার সুযোগ পেল, কিন্তু তারা কিন্তু তাদের যে পাকিস্তানের সমর্থন, মুক্তিযুদ্ধের বিরোধিতা, তার থেকে কিন্তু তারা বিচ্যুত হয়নি। এবং যে কারণের জন্য যখনই তারা সুযোগ পেয়েছে তখনই কিন্তু তারা এই ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ইতিহাসকে বিকৃত করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে এবং এদেশে ধ্বংসযজ্ঞ, ধ্বংসলীলাও তারা কিন্তু পরিচালিত করেছে। 13-14 সালে আমরা দেখেছি তারা সারা দেশব্যাপী অগ্নিসংযোগ করেছে। এবং এর পরিপ্রেক্ষিতে যখন আজকের যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে, তার ব্যক্তিগত উদ্যোগে যখন আমাদের এখানে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদের সবাই কিন্তু জামাতেরই নেতা, তাদের বিচার যখন শুরু হয়েছিল, সেই ট্রাইব্যুনালে কিন্তু এই জামাতকে জঙ্গি এবং টেররিস্ট মানে অর্গানাইজেশন হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছিল। তো তখন কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু এই আদালতের রায়ের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা যেত। পরবর্তীতে তাদের যে ইলেকশন কমিশন থেকে দল হিসাবে যে রেজিস্ট্রেশন, সে রেজিস্ট্রেশনও নিষিদ্ধ করা হলো এবং যার ফলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেই সময় কিন্তু এই দলকে নিষিদ্ধ করার সুযোগ ছিল, তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে বলা হয়েছে এবং সেই সুযোগ পেয়ে তারা কিন্তু বারবার ছোবল মেরেছে। ওই যে সাপ বলে, সাপ খোলস ছাড়ে কিন্তু তার 20 দাঁত কিন্তু
তারা নষ্ট করে। তারা আসলে বারবার নিজেদের চেহারা পরিবর্তন করেছে। বারবারই কিন্তু সুযোগ নিয়ে, রাজনীতির সুযোগ নিয়ে, তারা রাজনীতি করার সুযোগ নিয়ে কিন্তু তাদের যে এই বাংলাদেশের বিরোধিতা করা, কারণ তো এই দেশ চায়নি। তাই আজকে দেখুন, যারা এই কোটা আন্দোলনের সময় যে ধ্বংসাত্মক কাজগুলো করেছে, চিহ্নিতভাবে পরিকল্পিতভাবে যেখানে যেখানে আঘাত আনেছে, সেগুলো কিন্তু সবই কিন্তু এই রাষ্ট্রের সম্পদ। সেগুলো কিন্তু সবই জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির একটা প্রক্রিয়া। না হলে মেট্রো রেল এখানে আঘাত আনা হবে কেন, এলিভেটেড এক্সপ্রেসে আঘাত আনা হবে কেন, সরকারি বেছে বেছে সরকারি প্রতিষ্ঠানগুলিতে? কারণ তারা এই দেশকে চায়নি, এদেশের সম্পদ চায় না, এদেশের অর্জনকেও তারা। এবং যে সংঘাত সহিংসতা আমরা দেখেছি, সেটি আসলে একেবারে সাধারণ ছাত্রদের পক্ষে করাটাও অনেকটা অসম্ভব। এটা করেনি তারা করেনি। তাই আজকে আমি মনে করি যে দীর্ঘদিন পরে হলেও সরকার একটি সাহসী দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তবে এখানে একটি বলার আছে, নিষিদ্ধ করলেই তো হবে না। এর আগেও কিন্তু তারা কিছুটা নিষিদ্ধ ছিলেন, কিন্তু তারপরেও দেখেছি এই আমাদের জানুয়ারি ইলেকশনের সময় ডিএমপির কাছ থেকে তারা জনসভা করার অনুমতি চেয়েছে এবং পেয়েছেও তারা। এখন নিষিদ্ধ করার পরে তারা কিছু হঠকারী কাজ করবে।